টুবাই, ওঠ সোনা, আজ তোর নতুন দিদিমণি আসবে পড়াতে। চোখ মুখ ধুয়ে খেয়ে রেডি হয়ে বসে থাক। ঘড়ির দিকে তাকিয়ে রান্নাঘর থেকে হাঁক দিল অহনা। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে হাঁক পারল টুবাই। আর 5 মিনিট মা, প্লিজ। না, আর 1 মিনিটও না, এক্ষুনি ওঠ। প্রথম দিনেই দিদিমণি এসে দেখবে তুই ঘুমাচ্ছিস। ঠিক 7টা বাজতেই কলিং বেলটা বেজে উঠল। অহনা গিয়ে দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে নতুন দিদিমণি। নমস্কার বৌদি, আমি শতভিসা, আগের দিদিমণি পাঠালো। হ্যাঁ হ্যাঁ, এসো ভেতরে এসো, খুব সুন্দর নাম তো তোমার। টুবাই ততক্ষণে চোখ ডলতে ডলতে পড়ার টেবিলে গিয়ে বসেছে। অহনা শতভিসাকে পড়ার ঘরে নিয়ে গেল। টুবাই, ইনি তোমার নতুন দিদিমণি। শতভিসা মিষ্টি হেসে টুবাইয়ের পাশে বসল। কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? আমি টুবাই, ক্লাস 3। টুবাই মুখ নিচু করে বলল, আচ্ছা, আজ কিন্তু আমরা একদম পড়াবো না, আজ শুধুই গল্প করব, কেমন? শতভিসা হেসে বলল। পড়ানো শেষ হতেই শতভিসা বেরিয়ে গেল। অহনা টুবাইয়ের ঘরে এসে ঢুকলো। কি রে, কেমন পড়ালো নতুন দিদিমণি? খুব ভালো মা, জানো একদম বকেনি, পুরো গল্পের মতন করে পড়ালো। অহনা মনে মনে বেশ নিশ্চিন্ত হলো। আগের দিদিমণির কাছে টুবাইকে জোর করে বসাতে হতো, আজ নিজ থেকেই পড়ল। পরদিন বিকেলে শতভিসা এসেছে পড়াতে, কিন্তু টুবাই তখনও খেলতে গিয়ে ফেরেনি। একটু বসো শতভিসা, টুবাই এখনই চলে আসবে, খেলতে গেছে। অহনা ট্রেতে করে 2 কাপ চা আর বিস্কুট নিয়ে শতভিসার সামনে এসে বসলো। তোমার চাকরির কি খবর বলো? টুবাইয়ের আগের দিদিমণি বলছিল তুমি চাকরির চেষ্টা করছো। প্রস্তুতি তো চলছে বৌদি, কিন্তু জানি না কতদূর কি হবে। শতভিসা চায়ের কাপে চুমুক দিয়ে বলল। অত ভালো পড়াশোনা তোমার, যাদবপুর থেকে MSc করেছো, তুমি নিশ্চয়ই পাবে, নিজের উপর বিশ্বাস রাখো। দেখা যাক বৌদি, চেষ্টা তো পুরোটাই করছি। ঠিক তখনই দরজার কাছে টুবাইয়ের গলার আওয়াজ পাওয়া গেল। মা, আমি এসে গেছি। যাও, হাত মুখ ধুয়ে ঘরে যাও, দিদিমণি বসে আছে, অহনা বলল। শতভিসাও কথা থামিয়ে চটপট উঠে পড়ার ঘরে চলে গেল। এরপর থেকে নিয়মিত শতভিসা আসতে লাগলো। পড়ানোর আগে বা পরে অহনার সাথে টুকটাক কথা হতো তার। একদিন বিকেলবেলা টুবাই পড়ার ঘরে ঢোকার আগে অহনা শতভিসাকে জিজ্ঞেস করলো, তোমার বাবা কি করেন শতভিসা? শতভিসা একটু নিচু স্বরে বলল, বাবার একটা ছোট চায়ের দোকান আছে বৌদি। ও আচ্ছা, তোমরা ভাই বোন কজন? আমি আর আমার ভাই। ভাই কি করে? পড়াশোনা করছে? শতভিসা একটু চুপ করে থেকে বলল, না বৌদি, ভাই পড়াশোনা ছেড়ে দিয়েছে, একটা দোকানে কাজ করে এখন। অহনা অবাক হয়ে জিজ্ঞেস করল, ছেড়ে দিল কেন? পড়াশোনাটা তো চালানো দরকার ছিল। আসলে বাবার চায়ের দোকানটা খুব একটা ভালো চলে না, তার উপর মায়ের শরীরটা খুব খারাপ, প্রতি মাসে অনেক টাকার ওষুধ লাগে। অহনা নিঃশব্দে শুনছিল। শতভিসা বলে যেতে লাগলো, ঘর ভাড়ার টাকা, সংসার খরচ, ওষুধের খরচ, সব মিলিয়ে বাবা একা আর পেরে উঠছিলেন না, তাই বাধ্য হয়েই ভাই পড়া ছেড়ে কাজে ঢুকলো। কথাগুলো শুনে অহনার মনটা ভারী হয়ে এলো। কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, তোমরা ভাড়া বাড়িতে থাকো? হ্যাঁ বৌদি। কেন, নিজেদের বাড়ি নেই? শতভিসা হালকা হেসে বলল, আমাদের নিজেদের বাড়ি কোনো দিনও ছিল না বৌদি, দাদু বাংলাদেশ থেকে চলে আসার পর থেকেই আমরা ভাড়া বাড়িতেই থাকি। তোমার মায়ের ঠিক কি হয়েছে শতভিসা? শরীর ভালো না, মানে একদম হাঁটতে পারেন না বৌদি, সারাদিন বিছানাতেই কেটে যায়। ঘড়ির দিকে তাকিয়ে শতভিসা চট করে উঠে দাঁড়ালো। আজ আসি বৌদি, আর একটা বাড়িতে পড়াতে যেতে হবে, রাত হয়ে যাবে না হলে। রাতে সব কাজ সেরে ঘুমানোর সময় অহনা ওর স্বামী শাগনিককে বলল, শুনছো, টুবাইয়ের নতুন দিদিমণিকে দেখেছো তুমি? শাগনিক বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে বলল, কেন বলো তো, ভালো পড়াচ্ছে না? না না, পড়াচ্ছে খুব ভালো, কিন্তু জানো মেয়েটা ভীষণ গরিব, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সংসারটা। তাই নাকি? তুমি কিভাবে জানলে? আজ কথায় কথায় সব শুনলাম। জানো শাগনিক, মেয়েটার মুখটা বড্ড মলিন, কথাগুলো শুনলে কেমন যেন মায়া লাগে। শাগনিক বইটা পাশে রেখে অহনার দিকে তাকালো। তাহলে এক কাজ করো, ও যখন পড়াতে আসবে
ওকে একটু ভালো কিছু খেতে দিও, আর মাইনেটাও আমরা আরেকটু বাড়িয়ে দেব। অহনা শাগনিকের দিকে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ, আমিও ঠিক এটাই ভাবছিলাম। পরদিন বিকেলে শতভিসা আসতেই অহনা প্লেটে গরম গরম চাউমিন সাজিয়ে নিয়ে পড়ার ঘরে ঢুকলো। নাও শতভিসা, আগে এটা খেয়ে নাও। শতভিসা অবাক হয়ে তাকালো। এসবের কি দরকার ছিল বৌদি? আরে, টুবাইয়ের জন্য করছিলাম, তাই ভাবলাম সবাই মিলেই খাই। তুমি বসো, আমি 2 কাপ কফি নিয়ে আসছি। অহনা কফির কাপ দুটো টেবিলে রেখে শতভিসার মুখোমুখি বসলো। বাড়িতে সব ঠিকঠাক আছে তো শতভিসা? হ্যাঁ বৌদি, চলছে একরকম। শতভিসা চামচটা নাড়তে নাড়তে বলল, তুমি মোট কটা টিউশন করাচ্ছ এখন? এই 5টা মতো পড়াই বৌদি, সব মিলিয়ে মাসে ওই 9-10 হাজার টাকার মতো হয়। অহনা একটু ভেবে বলল, তুমিও বুঝি সংসার খরচে টাকা দাও? শতভিসা মাথা নেড়ে বলল, না বৌদি, এই টাকাটা আমি জমাচ্ছি। জমাচ্ছ মানে? কিসের জন্য? অহনা বেশ অবাক হলো। একটা জমি কেনার খুব ইচ্ছে বৌদি, নিজেদের একটা ছোট বাড়ি করার জন্য। শতভিসার চোখে যেন একটা অন্যরকম স্বপ্ন ভেসে উঠল। ভাড়া বাড়িতে আর ভালো লাগে না। বাড়িওয়ালা লোকটা একদম ভালো না, মায়ের সাথে কথায় কথায় ঝগড়া বাঁধায়। অহনা নিঃশব্দে শতভিসার কথা শুনছিল। তাই আমি আর ভাই মিলে ঠিক করেছি, যত তাড়াতাড়ি পারি একটা জমি কেনার টাকা জোগাড় করব। অহনা শতভিসার পিঠে হাত রেখে বলল, তুমি টিউশন করে জমি কেনার জন্য টাকা জমাচ্ছ, শুনে সত্যিই খুব ভালো লাগলো গো। শতভিসা একটু লজ্জা পেয়ে হেসে ফেলল। শোনো শতভিসা, আমাকে একদম পর ভাববে না। তোমার কখনো কোনো টাকার প্রয়োজন হলে আমায় নিঃসংকোচে জানাবে। অহনা আরও একটু এগিয়ে এসে বলল, আমি যতটা পারি তোমায় সাহায্য করার চেষ্টা করব। শতভিসা চোখ তুলে তাকালো। এই যে তুমি এত সুন্দর করে বললে বৌদি, এতেই আমার মন ভরে গেছে। না, শুধু বললে হবে না, সত্যি প্রয়োজন পড়লে কিন্তু বলতে হবে, বুঝেছ? হ্যাঁ বৌদি, নিশ্চয়ই বলবো। শতভিসা হাসি মুখে বলল। এইভাবেই দিনগুলো কাটতে লাগলো। টুবাইকে পড়ানো শেষ হলেই শতভিসা আর অহনা একসঙ্গে বসে চা খেত, গল্প করত। দুজনের মধ্যে একটা সুন্দর সত্যিকারের বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। এর মধ্যে শতভিসা বেশ কয়েকটা চাকরির পরীক্ষা দিল, কিন্তু প্রতিবারই ফল বেরোনোর পর দেখা যেত 2-1 নম্বরের জন্য হাতছাড়া হয়ে যাচ্ছে। একদিন পরীক্ষার ফল বেরোনোর পর শতভিসা এসে অহনার সামনে ফুঁপিয়ে কেঁদে ফেলল। বৌদি, আবার হলো না, মাত্র 2 নম্বরের জন্য আটকে গেল। অহনা আঁচল দিয়ে শতভিসার চোখের জল মুছিয়ে দিল। কেঁদো না শতভিসা, শান্ত হও। চাকরিটা আমার ভীষণ দরকার বৌদি, ঘরের অবস্থা দিনে দিনে আরো খারাপ হচ্ছে। শতভিসা চোখ মুছতে মুছতে বলতে লাগলো, বাবার বয়স হচ্ছে, আর চায়ের দোকান চালাতে পারছে না, ভাইয়ের রোজগারও সামান্য। আমি জানি শতভিসা, সব বুঝতে পারছি। মায়ের পাটার চিকিৎসা করানো দরকার বৌদি, ভালো ডাক্তার দেখানো যাচ্ছে না। নিজেদের একটা মাথা গোঁজার ঠাঁই দরকার। সে টিনের চালের ঘর হলেও আমাদের কোনো আপত্তি নেই। অহনা শতভিসার কাঁধে হাত রেখে শক্ত করে চেপে ধরল। সব হবে শতভিসা, তুমি একদম ভেঙে পড়ো না, চেষ্টাটা ছেড়ো না শুধু। শতভিসা অহনার দিকে আশার চোখে তাকালো। আমি মন থেকে বলছি শতভিসা, তোমার এই অক্লান্ত কষ্ট কোনো দিন বিফলে যাবে না। দেখবে খুব শিগগিরই তুমি একটা ভালো চাকরি পেয়ে যাবে। এরপর আরো মাস 6 কেটে গেল। শতভিসা নিয়ম করে পড়াতে আসতো। পড়ানোর পর অহনার সাথে দুটো সুখ দুঃখের কথা হতো। অহনাও সুযোগ পেলেই শতভিসাকে নানাভাবে সাহায্য করত। কখনো ভালো কিছু রান্না করলে টিফিন বক্সে গুছিয়ে দিত, কখনো বা ওদের বাড়ির জন্য টুকটাক জিনিস পাঠাতো। একদিন রাত তখন 8:30। অহনা রান্নাঘরে রুটি বেলছিল, হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। টুবাই দৌড়ে গিয়ে ফোনটা ধরে বলল, হ্যাঁ দিদিমণি, ধরে থাকো। মা, দিদিমণি ফোন করেছে। টুবাই ফোনটা নিয়ে এসে অহনার হাতে দিল। অহনা হাত দুটো আঁচলে মুছে ফোনটা কানে নিল। হ্যাঁ শতভিসা, বলো। এই সময় যে? উপাস থেকে শতভিসার হাঁপাতে থাকা আনন্দে গলার স্বর কেঁপে ওঠা গলায় ভেসে এলো। বৌদি, আমি আমি চাকরিটা পেয়ে গেছি। অহনা হাত থেকে বেলুনটা প্রায় ফেলে দিচ্ছিল।
শতভিসা, কি বলছো তুমি? সত্যি বলছো? হ্যাঁ বৌদি, সত্যি। একদম সরকারি স্কুলের চাকরি। এইমাত্র মেরিট লিস্ট দিল। তোমাকেই প্রথম ফোন করে খবরটা দিলাম বৌদি। কাল সকালে মিষ্টি নিয়ে আসছি তোমাদের বাড়ি। অহনার চোখ দুটো জলে ভরে উঠল। ও নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিল না। শতভিসা, এত বড় একটা খবর! আমি যে কত খুশি হয়েছি তোমায় বলে বোঝাতে পারবো না। সত্যি ঈশ্বর মুখ তুলে চেয়েছেন। শতভিসা ওপাশ থেকে ফুঁপিয়ে কেঁদে উঠল। সব তোমাদের আশীর্বাদ আর ভালোবাসার জোরে বৌদি। ধুর পোকামে, কাঁদে না। শোনো, কাল সকালে না, কাল তুমি দুপুরবেলায় আসবে। একদম এখানে খাওয়া দাওয়া করে তবে বাড়ি ফিরবে। শতভিসা ব্যস্ত হয়ে বলল, না না বৌদি, এসবের একদম দরকার নেই। তুমি আবার কষ্ট করতে যাবে কেন? খবরদার না করবে না। একদম খুব দরকার আছে। তুমি কাল দুপুরে আসছো, ব্যাস। ঠিক আছে বৌদি, তুমি যা বলবে। শতভিসা হেসে ফেলে বলল। ফোনটা রেখে অহনা প্রায় ছুটতে ছুটতে শাকনিকের কাছে গেল। শুনছো? ওগো শুনছো? শতভিসার চাকরি হয়ে গেছে। শাকনিক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে হাসলো। তাই নাকি? বাহ, খুব ভালো খবর তো। মেয়েটার কষ্টটা সত্যিই সার্থক হলো। হ্যাঁ, আর আমি কাল ওকে দুপুরে আমাদের বাড়িতে খাওয়ার নেমন্তন্ন দিয়েছি। তুমি কাল সকাল সকাল বাজারে যাবে। কি কি আনতে হবে বলো? শাগনিক হেসে বলল, মাটন আনবে আর বড় দেখে ইলিশ মাছ আনবে। আরও কিছু তরি তরকারি। দাঁড়াও, আমি ফর্দ করে দিচ্ছি। শাগনিক অহনার হাত দুটো ধরে বলল, আগে একটু শান্ত হয়ে বসো তো। কতদিন পর তোমার মুখে এমন আনন্দ দেখছি। অহনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যি শাগনিক, মেয়েটাকে নিয়ে বড্ড চিন্তায় থাকতাম। এত ভালো একটা মেয়ে, এতদিন এত কষ্ট করছিল, আজ বুক থেকে যেন একটা মস্ত বড় পাথর নেমে গেল। পরদিন দুপুর 12:30 নাগাদ কলিং বেল বাজলো। অহনা দরজা খুলতেই দেখে সামনে শতভিসা দাঁড়িয়ে, হাতে একটা বড় মিষ্টির প্যাকেট। ঘরে ঢুকেই শতভিসা আর নিজেকে ধরে রাখতে পারল না। মিষ্টির প্যাকেটটা পাশে রেখে সোজা অহনাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। অহনার চোখেও জল এসে গিয়েছিল। ও শতভিসার পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগলো। ধুর বোকামে, এত বড় একটা আনন্দের দিনে কেউ কাঁদে নাকি? দেখো তো, চোখ মুখ কেমন লাল করে ফেলেছ। শতভিসা চোখ মুছে হেসে বলল, এ যে আনন্দের জল বৌদি। এতদিন ধরে জমানো সব কষ্টগুলো যেন আজ এক নিমেষে ধুয়ে গেল। অহনা শতভিসার হাত ধরে খাবার টেবিলে নিয়ে গিয়ে বসালো। টেবিলের উপর সাজানো ধোয়া ওঠা ভাত, ইলিশ মাছ ভাজা, সর্ষে ইলিশ, খাসির মাংস আর চাটনি। খাবার থেকে শতভিসার তো চক্ষু চড়ক গাছ। এ কি বৌদি, এত সব কি করেছো তুমি? আমি তো তোমাকে বারণ করেছিলাম। অহনা মিষ্টি হেসে ওর থালায় ভাত বেড়ে দিতে দিতে বলল, তোমার এই খুশির খবরের কাছে এগুলো কিছুই নয় শতভিসা। আজ আমার মনে হচ্ছে যেন আমি নিজের জীবনে মস্ত বড় কিছু একটা অ্যাচিভ করেছি। এত আনন্দ আমার নিজের কোনো খবরের জন্যও হয়নি। শতভিসা চুপচাপ থালার দিকে তাকিয়ে রইল। ওর চোখ দুটো আবার ছলছল হয়ে এলো। তৃপ্তি করে খাওয়া দাওয়া শেষ করে টুবাইয়ের সাথে কিছুক্ষণ গল্প করে যখন শতভিসা বেরোতে যাবে, অহনা ওকে বাড়ির বাইরের গেট পর্যন্ত এগিয়ে দিতে এলো। তাহলে আসি বৌদি। শতভিসা প্রণাম করার জন্য নিচু হলো। অহনা চট করে ওকে জড়িয়ে ধরে বলল, ভালো থেকো শতভিসা, নিজের আর পরিবারের খেয়াল রেখো। আর হ্যাঁ, পড়ানো ছেড়ে দিয়েছো বলে যেন আমাদের ভুলে যেও না। মাঝে মাঝেই এসে দেখা করে যাবে কিন্তু। কোনোদিন ভুলবো না বৌদি। তুমি না থাকলে এত দূর হয়তো আসতেই পারতাম না। শতভিসা রাস্তার মোড়ের দিকে হেঁটে চলে গেল। অহনা গেটে দাঁড়িয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। রোদের মধ্যে হেঁটে যাওয়া শতভিসার দিকে তাকিয়ে মনে মনে বলল, তোমার মতো আরও অনেক শতভিসারা তাদের জীবন যুদ্ধে এভাবেই জয়ী হোক। অন্ধকার পেরিয়ে নতুন এক আলোর দিশা খুঁজে পাক। সততা, ধৈর্য আর অদম্য চেষ্টা থাকলে জীবনের কঠিনতম লড়াইয়েও জয়ী হওয়া সম্ভব। আর বিপদের দিনে কারোর পাশে দাঁড়িয়ে বাড়ানো এতটুকু সহানুভূতির হাত একটা জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট।